বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমি এবং আপনারা সকলেই লক্ষ্য করছেন যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভাস্কর্য ইস্যু তথা মূর্তি ইস্যু থেকে আমরা এখন আরেকটি ইস্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, যে আব্বাসী সাহেব এবং শাহরিয়ার সাহেব, যে শাহরিয়ার সাহেবকে আমরা বুদ্ধিজীবী হিসাবে চিনি এবং জানি, অনেকেই আবার তাকে মুরগি কবির হিসাবে আখ্যায়িত করেছেন। এবং এই মুরগি কবির না বললে উনি যে সেই শাহরিয়ার কবির তা আমরা অনেকেই বুঝতে পারি না। তো এখন প্রশ্ন উঠেছে, বিগত দিনে একটি টকশো হয়েছিল যেখানে আমাদের আলেম সমাজ, যারা এটিকে একটি বিতর্কিত সমাধান সমস্যাকে সমাধানের জন্য আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন, আবার ঠিক তার বিপরীতে অন্য একটি পক্ষ শাহরিয়ার কবির সাহেব ওখানে কেন গিয়েছেন, টকশোতে যাওয়া তার ঠিক হয় নাই, আব্বাসী সাহেবের সাথে বসা ঠিক হয় নাই, ইত্যাদি ইত্যাদি ধরনের প্রশ্নে তাকে জর্জরিত করেছেন। তা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ব্যাপারটা একটি সাজানো নাটক ছিল। তো যেহেতু মানুষ একের পর এক এই ভাস্কর্য এবং মূর্তি নিয়ে, এবং তারপরে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন ধরনের বক্তব্য যা মানুষকে আতঙ্কিত করে তুলেছিল, এবং এরই ধারাবাহিকতায় আমরা প্রশাসন তথা বিচার বিভাগের যারা বিচারের দায়িত্বে নিয়োজিত আছেন তাদেরকেও আমরা বক্তব্য দিতে দেখেছি, এবং তাদেরকে এক পর্যায়ে জনগণের মুখোমুখি দাঁড় করানোর যে একটি অপপ্রয়াস চালানো হয়েছিল, তাতে আপামর জনসাধারণ একটি ভীতিকর পরিবেশে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। সেখান থেকে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকের এই টকশো বিতর্ক। যদিও আমরা জানি যে এই টকশো একটি অতি পচা দুর্গন্ধময় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমার এখনকার আলোচনাটা সেই দিকে যাচ্ছে না। একটি নির্দিষ্টভাবে আলোচনাটা করতে চাচ্ছি, আর তা হচ্ছে আজকের যারা এই মুরগি কবির তথা শাহরিয়ার কবির তাকে বলার চেষ্টা করছেন যে উনি কেন আব্বাসী সাহেবের মতো একটি জুনিয়র ছেলের নাতির সমান বয়সের লোকের সাথে টকশোতে বসা ঠিক হয়নি। যাই হোক, উনি যদি এই ব্যাপারটা আগেই বুঝতে পারতেন তাহলে হয়তো উনি যেতেন না। আর ওনাকে যে টকশোটা আমি দেখেছি, এবং উল্লেখযোগ্য একটি অংশে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে মুক্তিযুদ্ধ করেছিলেন সেটা নিয়ে তো বিতর্ক আছে, আপনি কোন জায়গায় কিভাবে মুক্তিযুদ্ধ করেছেন। ওনার যে প্রশ্নর উত্তর উনি যেভাবে দিয়েছেন সেটি আসলে আপামর জনসাধারণের কাছে বা দর্শকদের কাছে সেটা গ্রহণযোগ্য হয়নি, কারণ তিনি তখন বই পড়তে বলেছেন এবং ইতিহাস পড়তে বলেছেন। ইতিহাস তো মানুষ নিজেদের স্বার্থে ইদানিং লিখে, সেই ইতিহাস বিকৃত করা হয়। সেখানে উনি যেহেতু ফ্লোর পেয়েছিলেন এবং এটার তো কোনো সময়সীমা ছিল না যে
টকশোটা কতটুকু লম্বা হবে, বা ওনাকে যখন ফ্লোর দেওয়া হয়েছিল যে আপনি মুক্তিযুদ্ধের কোন সেক্টরে বা কোন অবস্থানে আপনার অবস্থানটা ক্লিয়ার করুন। আমরা জানি যে 26শে মার্চ কালো রাত দিবস, যেটা আমরা বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হয়, সেখানে অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল নামি দামি। এখন উনি যদিও 70-80 দশকে সাংবাদিকতা করেছেন, আমরা ইদানিং জানতে পারছি, এতদিন ওনার নামও শুনি নেই। ওনার পিছনে মুরগি না লাগাইলে ওনাকে হয়তো কয়জনে চিনতেন, সেটা একটি আপেক্ষিক ব্যাপার। সে যাই হোক, কে কার উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে, কিভাবে, কখন ইন্টেলেকচুয়াল বনে যান বা বুদ্ধিজীবী বনে যান, সেটা একটি আলাদা বিষয়, আলাদা প্রেক্ষাপট। তো মানুষকে ছোট করার ব্যাপারটা এখানে আপেক্ষিক। তো যেহেতু উনি বুদ্ধিজীবীদের মধ্যে এখন প্রথম সারিতে আমরা ওনাকে চিনি, এবং তার সাথে আমরা হিরো আলমকে আবার নায়কদের প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি। তো এখন হিরো আলম যেরকম চলচ্চিত্র অঙ্গনের যেটা একজন প্রখ্যাত নায়ক হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, শাহরিয়ার কবির সাহেবও হয়তো সেরকমই বুদ্ধিজীবীদের সেক্টরের একটি অগ্রণী ভূমিকা পালন করছেন, এবং সামনের সারিতে বসে বাংলাদেশের বুদ্ধিজীবী হিসাবে বিশ্বে একটি পরিচিতি পেয়েছেন, বা আমাদের কাছেও তিনি এখন পরিচিত। যদিও মুরগি কবির না বললে তাকে আমরা অনেকেই হয়তো চিনি না বা চেনার চেষ্টাও করি না, অযথা ব্যর্থ চেষ্টা করে লাভ কি, যাকে মুরগি কবির বললেই সহজে চেনা যায়। ওনার সম্পর্কে আর তেমন কিছু অনেকে জানার চেষ্টা করেন না, বা জেনেই বা কী লাভ। আরেকটি ব্যাপার, আব্বাসী সাহেব সম্পর্কে, উনিও একজন আলেমদের মধ্যে অত্যন্ত বিতর্কিত লোক। একটি অংশকে উনি কাফের ফতোয়া দিয়েছেন, যেটা নিয়ে ইদানিং আমরা নেট জগতে বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা দেখতে পাই। তো সেই হিসাবে আমরা যদি লক্ষ্য করি যে তিনি কিন্তু উত্তরগুলো ঠিকঠাক মতো দিয়েছেন, যাতে আলেম সমাজও এক বাক্যে বলার চেষ্টা করছেন যে তিনি সকল নাস্তিকদেরকে তথা ইসলাম বিদ্বেষী যারা আছেন তাদের উপযুক্ত জবাব দিয়েছেন। টোটাল মুসলিম যে বাংলাদেশের যে মুসলিম একটি কমিউনিটি আছেন, অর্থাৎ 95% মুসলমান, তাদের সকলের তিনি এক কথায় প্রতিনিধিত্ব করেছেন। যদিও যাদের তারা প্রতিনিধিত্ব করেছেন তাদের ব্যক্তিগত বা গ্রুপ ভিত্তিক বা ফোরাম ভিত্তিক, বা আমরা যদি এক কথায় কোরআন এবং হাদিসের আলোকে বলতে চাই, ফেরকা ভিত্তিক, সকল ফেরকারই তিনি হয়ে জবাবটা দেওয়ার চেষ্টা করেছেন। এখন দেখার বিষয় হলো যে এখন সবাই এটা নিয়ে মাতামাতি কেন করছেন। কারণ এটা তো এমন কিছু না যে আব্বাসী সাহেবের সাথে ওনার শাহরিয়ার সাহেব বসেছেন, তাতে ওনার জাত চলে গিয়েছে বা উনি একেবারে পচে গিয়েছেন, এমন কিছু না। সুতরাং আব্বাসী সাহেবও যে একেবারে ইসলামের সকলেরই প্রতিনিধিত্ব করেন, ব্যাপারটা কিন্তু তাও নয়। তো এই ব্যাপারটা নিয়ে আসলে যে ধারাবাহিক একটি বিখ্যাত বা প্রখ্যাত হওয়ার একটি অপচেষ্টা, তারই একটি প্রয়াস বলে আমরা ধরে নিতে পারি। আমরা আমাদের দেশের ইন্টেলেকচুয়াল বলতে যাদেরকে বুঝি, তাদের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখতে পাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারাই মূলত এই সেক্টরটাকে নিয়ন্ত্রণে রেখেছেন। যদিও তারা নৈতিকভাবে কতটুকু ইন্টেলেকচুয়াল হওয়ার দাবিদার, তা আমরা অনেক গভীরে গেলে হয়তো ব্যাপারটা তুলে আনার চেষ্টা করতে পারি বা তুলে আনতে পারি।
অনেককে আমরা দেখেছি অনেক বিশ্ববিদ্যালয় থেকে সমকামীর অপরাধে চাকরি চলে যাওয়ার পরেও তার চাইতেও অনেক উন্নত মানের ইউনিভার্সিটিতে তাকে শিক্ষক হিসাবে নিয়োগ পেতে এবং তার যে সার্ভিস যে রুলস অ্যান্ড রেগুলেশন বা এই লাইনে যারা অভিজ্ঞ এবং যাদের পদচারণায় ভারী এই অঙ্গন, তারা অনেকেই হয়তো এরকম উদাহরণ বুড়ি বুড়ি পাবেন। সুতরাং একজন বুদ্ধিজীবী সে এই বাংলাদেশ বিনির্মাণে কতটুকু অবদান রেখেছেন তা আমরা একজন একজন ধরে যদি আমরা গবেষণা করি সহজেই আমরা তা দেখতে পাই। সুতরাং এই ব্যাপারটা নিয়ে এত মাতামাতির কিছু নাই। সোকল্ড বুদ্ধিজীবী যাদের বুদ্ধি আগেই বিক্রয় করা হয়, তাদের বুদ্ধি দিয়ে এই জাতি কী করবে তা নিয়ে আমার শঙ্কা থেকেই যায়। সাংবাদিক হিসাবে যদি আমরা একটি গোষ্ঠীকে মূল্যায়ন করি, সেখানেও আমরা দেখতে পাই যে এই গোষ্ঠীটিও তাদের যে নিজস্ব স্বার্থ এবং যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন নিয়ে তারা অধিক ব্যস্ত এবং তাদেরকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এখনকার সাংবাদিকরা তাদের অনেককেই আমরা দেখি চাঁদাবাজি, সিন্ডিকেট এবং ভূমি দখল প্রভূত কাজে এই মিডিয়াকে তথা সংবাদের যে সংবাদ মাধ্যমের যে অস্ত্র, যেটি কলম এবং ক্যামেরা এবং ভাষা, সেটিকে আমরা ব্যবহার করতে দেখি। ঠিক তেমনি ইসলামকেও একটি গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে হাদিসের আলোকে বা কোরআন শরীফের যে বাণী, সেই বাণী একটি প্রেক্ষাপটে নাজিল হয়েছে যার শানে নুজুল আছে, তো সেই সকল আয়াত যা তাদের স্বার্থ সংশ্লিষ্ট এবং তার এগেনস্টে বা তার কাছাকাছি বা তার সাথেই যে আরেকটি আয়াত আছে বা আরেকটি হাদিস আছে, সেই হাদিসটি তারা বা কোরআনের আয়াতটুকু তারা ব্যাখ্যাও করেন না বা টেনেও আনেন না, যেখানে তাদের ন্যূনতম স্বার্থ হুমকির মুখে পড়ে। সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমরা বেশি মাতামাতি না করে বরং আমরা আমাদের নিজেদের যে সমাজ বিনির্মাণে কতটুকু অবদান রাখা সম্ভব হয় সেটা নিয়ে আমাদের যে মেধা, মনন এবং শ্রম সেটুকু দেওয়ার চেষ্টা করি এবং অদূর ভবিষ্যতে আমরা আমাদের এই সমাজ, আমাদের এই বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করব সেই উপায় খুঁজে বের করার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব এবং যারা মিসগাইড করবেন তাদের পিছনে অযথা আমরা সময় নষ্ট না করে আমাদের সময়ের দাম দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। দেশকে 50টি বছর পিছনে না নিয়ে বরং 50 বছর থেকে 51, 52, 53, 54 এরকম ধরে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা সকলে কামিয়াব হব, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।